দেশ ও দেশের বাইরে রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্য, বিনোদন, খেলাধুলা সহ ঘটে যাওয়া প্রতিদিনকার সব খবর ও তার বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজরুম সংলাপ। স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরাখবরের আপডেট। দেশে প্রতি 10 লাখ মানুষের বিপরীতে করোনার পরীক্ষা হচ্ছে 180 জনের। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবাহে প্রায় 6,000-এ পৌঁছে গেল করোনায় আক্রান্ত রোগী। ঝুঁকি মাথায় নিয়েই খুলেছে শিল্প কারখানা। সিঙ্গাপুরে প্রায় 6,500 বাংলাদেশি করোনায় আক্রান্ত। সংক্রমণ অব্যাহত থাকলে সেপ্টেম্বরের আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। কৃষি পণ্য উৎপাদন সরবরাহ অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। বিশ্বে 30,20,000 ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। অব্যাহত হারে 2 লাখের বেশি মৃত্যু সংখ্যা। আরও খবরাখবর নিয়ে আলোচনায় আজ ভার্চুয়াল কানেক্টিভিটিতে আমাদের সঙ্গে দূর থেকে যুক্ত হয়েছেন জনাব মহসিন কাজী, সিনিয়র সাংবাদিক। চট্টগ্রাম থেকে তিনি যুক্ত হয়েছেন ইউরোপের অ্যাস্তোনিয়া থেকে স্কাইপে যুক্ত হয়েছেন আমিনুল ইসলাম, তিনি একজন শিক্ষক। এবং আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। জনাব আমিনুল ইসলাম এবং মহসিন কাজী, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনায় যাওয়ার আগে একটু আজকের যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর প্রধান প্রধান কি শিরোনাম করেছে সেই শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিতে চাই। প্রথমেই দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে টেস্ট নিয়ে কি হচ্ছে। 3 দিন চেষ্টা করেও টেস্ট করাতে ব্যর্থ হয়েছিলেন করোনায় প্রাণ হারানো ডিএসসিসির কর্মকর্তা। গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নেওয়া হচ্ছে নমুনা, ভোগান্তির শেষ নেই। এ ছিল প্রধান শিরোনাম দৈনিক বাংলাদেশ প্রতিদিনের। ঈদ ঘিরেই ক্ষতি 1 লাখ কোটি টাকা, এটিও দ্বিতীয় শিরোনাম ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের। চিরদিনে অন্ধকার থাকে না, আবার আলোর পথে যাত্রা করব বলেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের এই ছিল প্রধান শিরোনাম। এরপর আসতে চাই দৈনিক কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রণোদনার অর্থ বিতরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেছেন ছোট ব্যবসায়ীদের দেওয়া হবে 2% সুদে ঋণ। দোকানপাট খোলা রাখা যাবে 4টা পর্যন্ত। এই ছিল দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এরপর আসতে চাই দ্য ডেইলি সান শিরোনাম করেছে পলিটিক্যাল লিডার্স অ্যাওয়ে ফ্রম হেল্পলেস পিপল। তাদের আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট লোন ইন্টারেস্ট, প্রাইম মিনিস্টার। এই ছিল ডেইলি সানের শিরোনাম। আজকের পত্রিকাগুলোর গরম শিরোনাম আপনাদের জানিয়ে দিয়েছি। দর্শক, প্রতিদিনই কিন্তু করোনায় বিপর্যস্ত বিশ্ব এবং করোনাকে ঘিরে গণমাধ্যমের প্রধান শিরোনাম উঠে আসছে। আমরাও করোনা প্রসঙ্গ নিয়ে বাংলাদেশের বর্তমান বাস্তবতা এবং পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসতে চাই জনাব মহসিন কাজী, আপনাকে দিয়ে প্রথমে শুরু করতে চাই। আজকে কারখানাগুলো খুলেছে, এর মধ্যে আমরা দেখলাম যে কারখানার শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে বলা হচ্ছে যে কারখানাগুলোতে প্রবেশ করেছে, কিন্তু আপনার কি মনে হয় কিনা যে আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পেরেছি কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ ফখরুল ভাই আপনাকে। গত 2 দিন থেকে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও বেশ কিছু গার্মেন্ট কারখানা খুলেছে। আমরা আজকে যে পরিসংখ্যান জেনেছি শিল্প পুলিশের বরাতে আজকে প্রায় 300 গার্মেন্টস খোলা ছিল। যদিও বলা হয়েছিল যেসব গার্মেন্টসের অর্ডার আছে সেসব গার্মেন্টস খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে, কিন্তু আমরা আজকেও দেখলাম গার্মেন্টসের ওয়ার্কাররা যেভাবে সামাজিক নিরাপত্তা দূরত্ব না মেনে প্রবেশ করেছে এবং বেরিয়েছে, এটা খুবই আতঙ্কজনক। আমরা একটা পরিসংখ্যান দিয়ে বলতে পারি চট্টগ্রামে ব্যবসা, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ সব মিলিয়ে প্রায় 299টি গার্মেন্টস আজকে খোলা ছিল। কথা ছিল সবাই স্বাস্থ্যবিধি মানবে, কিন্তু যখন ওরা গার্মেন্টসে ঢুকে তখন সবাই হাত দিয়ে প্রবেশ করেছে, কিন্তু যেই ফ্লোরে কাজ করছে ওই ফ্লোরে সামাজিক দূরত্ব কতটুকু মেনে চলা হয়েছে, এটা হচ্ছে বড় প্রশ্ন। এবং বের হওয়ার সময় ওরা একই সাথে ছুটি হওয়ার কারণে হাজার গার্মেন্টস ওয়ার্কার নেমেছে। আমি চট্টগ্রাম ইপিজেডের একটা পরিসংখ্যান দিয়ে বলতে পারি, কথা ছিল সিমেন্ট ক্রসিং থেকে সলগোলা পর্যন্ত যেসব শ্রমিকের আবাস শুধু
তারাই ইপিজেডে ডিউটি করবেন। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি গ্রাম থেকে এসেও অনেক ওয়ার্কার কাজ করেছেন এবং এই ক্ষেত্রে যেই ব্যবসার কর্তৃপক্ষ বলেছে, ব্যবসার পক্ষ থেকে বলা হয়েছে এই সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে কাজ করবে। এটা দেখার জন্য তাদের পক্ষ থেকে 12টা টিম আজকে চট্টগ্রাম ইপিজেড এবং তাদের নিয়ন্ত্রিত অন্য 2 ইপিজেডে তদন্ত করে দেখেছে। তারা বলেছে কাজের পরিবেশ ভিতরে স্বাস্থ্যসম্মত ছিল। আপনার কাছে আমরা আসবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। জনাব নাজমুল আশরাফ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আসতে চাই, দেশে যে প্রশ্নটি আপনার কাছে প্রথমেই রাখতে চাই যে দেশে প্রথম 38 দিনে 1000 আক্রান্ত আমরা দেখেছি, সেখানে এর পরের 12 দিনে 4000 আক্রান্ত শনাক্ত হয়েছে। তাহলে আমরা যদি প্রথম 38 দিন থেকে বাংলাদেশকে আলাদা করি, পরবর্তী যে 12 দিন, এরপরে প্রতিদিনই 400-500 এই হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, এটি কি ইতালি কিংবা স্পেনের সাথে আপনি মিল দেখেন কিনা? নিশ্চয়ই এই পর্যন্ত যতগুলো দেশে আক্রান্ত শুরু হয়েছে এবং প্রতিনিয়ত বাড়ছে, প্রত্যেকের রেকর্ড কিন্তু এরকম। সেটা আপনি চায়না থেকে শুরু করেন, আমেরিকা, ইটালি, স্পেন, প্রত্যেকটা দেশেই এইভাবেই গেছে। ওই দেশগুলোর যে রেকর্ড আছে সেগুলো যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশ কিন্তু ওরকম একটা পর্যায়ে আছে এবং সেটা প্রতিনিয়ত বাড়ার পর্যায়ে যাচ্ছে। সেই পর্যায়ে আমাদের কিন্তু আরো বেশি নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়া দরকার। আরো বেশি পরে থাকা, সামাজিক দূরত্ব মানা, কলকারখানা থেকে শুরু করে যা কিছু সেগুলো আরো বেশি বন্ধ রাখার কথা। আর কিন্তু আমরা উত্থানের পর্যায়ে আছি। তার মানে সংক্রমণের হার বাড়ার উত্থানের পর্যায়ে থাকার সময় এরকম কলকারখানা খুলে দেওয়ার যুক্তি আছে আমি জানি না। এতে করে বিপদ কতটা পারবে নিশ্চয়ই স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। কিন্তু অন্যান্য দেশের যে কাহিনী আমরা জানি, যে ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত অনুসরণ করি, তাতে করে কিন্তু আমরা সেই পর্যায়ে আসি নেই যে ধাপে ধাপে এটা সেটা খুলে দেওয়া যায়। কেন খুলে দেওয়া হচ্ছে তার কারণ সরকার ভালোভাবে জানবেন। চাপ নিশ্চয়ই থাকবে, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, জীবনযাত্রা সব ক্ষেত্রে যেহেতু করোনার মহামারী প্রভাব ফেলে, ফলে সবকিছুর প্রতি আমাদেরকে মেনে নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জীবন, সেই জীবন বাঁচানো, আক্রান্ত যারা হয়েছেন তাদেরকে রক্ষা করা, যারা আক্রান্ত হননি তাদেরকে আক্রান্ত না হতে রক্ষা করার জন্য যে ব্যবস্থা সরকার নিয়েছে সেগুলো আরো কঠোর করা দরকার। যেহেতু আমরা উত্থানের দিকে আছি, সেই জায়গায় কেন আমরা এই ব্যবস্থা নিচ্ছি, কারখানা খুলে দেয়া বা ছোটখাটো জিনিস সচল করা, আমি সেটা কোনোভাবে বুঝতে পারছি না। পৃথিবীর অন্য কোন দেশের চর্চার সাথে ঘটনার সাথে সেটা মেলে না। কিন্তু জনাব নাজমুল আশরাফ, আমাদের তো অর্থনৈতিক মন্দা কাটাতে হবে। আমরা এখানে প্রায় 2 মাস বন্ধ রেখেছি, সেখানে কি আরেকটু সতর্কতামূলক আরো প্রস্তুতি নিয়ে খোলা যেত কিনা, মানে আরো সতর্ক হওয়া উচিত ছিল কিনা? দেখেন, হ্যাঁ, এই মুহূর্তে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকায় প্রতিদিন কি হচ্ছে না হচ্ছে এটা নিশ্চয়ই আপনি আমি সবাই আমরা অনুসরণ করি। আমেরিকা কিন্তু তারা শীর্ষ পর্যায়ের কাছাকাছি চলে গেছে এবং শীর্ষ পর্যায়ে গেলে পরে এক সময় সেটা স্ট্যাটিক হয়, স্থিতিশীল হয়, তারপর আস্তে আস্তে সেটা কমে। সেটা মৃত্যু এবং আক্রান্ত দুটো সংখ্যাই, রোগী ভর্তির সংখ্যাও। আমেরিকা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আছে। সবচেয়ে খারাপ অবস্থা নিউ ইয়র্কে গত 1 সপ্তাহ ধরে মৃত্যুর হার কমছে, ভর্তির হারও কমছে। এখন তারা ভাবছে আস্তে আস্তে কিছু সচল করা যায় কিনা। বেশ কয়েকটা স্টেটে যেখানে পরিস্থিতি আরেকটু ভালো, তারা কম বেশি ছোটখাটো ব্যবসা বাণিজ্য, দোকানপাট এগুলো তারা সচল করছে এবং সেটি নিয়েও বিতর্ক আছে। ফেডারেল গভর্নমেন্ট আমেরিকাতে কিন্তু এখনো গোটা দেশে একযোগে সচল করার জন্য বিশেষজ্ঞরা অন্তত অনুমতি দেয় নাই। প্রেসিডেন্ট অনেক কথাই বলেন উল্টাপাল্টা। সেই জায়গায় আমাদের চেয়ে কিন্তু তাদের অর্থনৈতিক ক্ষতি, ব্যবসা বাণিজ্য কম হচ্ছে না। কিন্তু আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব দেশই কিন্তু সবার থেকে মানুষের জীবনকে গুরুত্ব দিচ্ছে। মানুষ বাঁচানো, যারা আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসা, যারা হয়নি তাদের যাতে আক্রান্ত না হয় সেই ব্যবস্থা করা। জীবন বাঁচানোর চেয়ে তো বড় হতে পারে না। অর্থনৈতিক ক্ষতি হবে, এটার জন্য ব্যবস্থা করতে হবে। এক সময় হয়তো আমরা সেরকম সংকটের মধ্যে পড়বো, তো মানুষের জীবনকে সংকটে রেখে, ঝুঁকিতে রেখে এখনই অর্থনীতি বাঁচানো কোনোভাবে যুক্তিপূর্ণ না। কোন দেশ কাজটা করতে। জি জনাব নাজমুল আশরাফ, আমরা আপনার কাছে আসবো। আমরা একটু আমিনুল ইসলাম আমাদের সঙ্গে ইউরোপের এস্তোনিয়া থেকে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে এখন পর্যন্ত প্রায় 6000-এর কাছাকাছি পৌঁছে গেছে সংক্রমণের সংখ্যা। গত
এক সপ্তাহের যে পরিসংখ্যান বা 1.5 সপ্তাহের পরিসংখ্যানে কিন্তু এই সংখ্যাটা প্রায় 80% বেড়েছে। মানে আমরা এখন যে পর্যায়ে সংক্রমণের ঊর্ধ্বগতিতে আছি, সেই ক্ষেত্রে আসলে বৈশ্বিক বাস্তবতায় আপনি বাংলাদেশের অবস্থা কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে বৈশ্বিক বাস্তবতার কথা যদি বলতে হয় তাহলে একটা ব্যাপার কি যে এখন যে আমাদের ইকোনমি বাঁচানোর কথা বলা হচ্ছে বা আমরা যে পোশাক কারখানা তুলে দিচ্ছি, বিষয়টা আমি কি বলতে যাচ্ছি ইউরোপ এবং আমেরিকার কথা। জনাব নাজমুল আশরাফ যিনি আমেরিকার উদাহরণ দিচ্ছেন, বা আমরা আসলে হয় কি আমাদের বাংলাদেশে একটা ব্যাপার কি আমাদের এক ধরনের কলোনিয়াল মেন্টালিটি কিন্তু রয়ে গেছে। আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ইউরোপ আমেরিকাকে উদাহরণ হিসেবে দেখ। এই করোনার ক্ষেত্রে আসলে ইউরোপ আমেরিকাকে আমরা উদাহরণ হিসেবে যদি দিই তাহলে আমরা ভুল করব। আমেরিকা কিংবা ইংল্যান্ড তারা আসলে প্রথম দিকে তাদের দেশগুলোকে লকডাউনে নিতে পারেনি, যার কারণে তারা এখন সাফার করছে। ঠিক আছে, তারা যখন এই লকডাউনে এসেছে তখন অনেক দেরি হয়ে গিয়েছে, যার কারণে ওদের অনেক মানুষ মারা যাচ্ছে। এখন ওরা বুক রেখেছে, দ্যাট ইজ ভেরি। কিন্তু আমেরিকা যেমন একটা পর্যায়ে পিকে এসেছে, ইংল্যান্ড স্টেবল অবস্থায় এসেছে, আমরা কিন্তু সে অবস্থায় নেই। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা কারখানা খুলছিলাম, আমরা বলছি হোটেল রেস্টুরেন্ট পর্যায়ে খোলা রাখতে হবে। এই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, ধরুন আপনি পোশাক কারখানা তো খুলে দিলেন অর্থনীতি বাঁচানোর জন্য, তাহলে একটা পোশাক কারখানায় যদি এরপর একজন কিংবা দুজন করোনার শনাক্ত হয়, আপনি কি সেই পোশাক কারখানাটা খুলে রাখতে পারবেন? তখন কি আপনার অর্থনৈতিক চাকাটা সচল থাকবে? থাকবে। সুতরাং এটা কিন্তু একটা বড় প্রশ্ন, আপনি কিভাবে এগোবেন। আজকে কিন্তু বিশ্বমিত্রে একটা খবর এসেছে, নিউজিল্যান্ডে করোনা ভাইরাস এলিমিনেট হয়ে গেছে, সিঙ্গেল সিটিজেন এসেছে ওদের শনাক্ত বা করোনা ভাইরাস শনাক্তের ক্ষেত্রে। কারণ কি? কারণ হচ্ছে ওরা খুব দ্রুত লকডাউনে গিয়েছে এবং বাইরে থেকে একজন মানুষকে ওরা ঢুকতে দেয়নি, 40 ডেজ কোয়ারেন্টাইনে না রেখে হোটেল রেস্টুরেন্ট সবকিছু বন্ধ ছিল, এমনকি টেক অ্যাওয়ে গুলো বন্ধ ছিল। আপনি গিয়ে বাসা থেকে রেস্টুরেন্টে গিয়ে বাসায় খাবারও নিয়ে আসতে পারবেন। তার কারণে ওরা সফল হয়েছে। এখন আমরা যেটা করছি তাকে আমাদের যেটা হবে, আমরা কোনো পিকেই পৌঁছিনি, যে নাজমুল আপনারা বলছিলেন, আমরা এখন পিকেই পৌঁছতে পারিনি। আমরা যদি এখন সবকিছু খুলে দিই তাহলে আমাদের পরিস্থিতিটা বরং ভালো হওয়ার চেয়ে খারাপ হবে বলে আমার মনে হয়। কারণ আমি যে দেশে আছি, আমি এখানে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমাদের দেশে মার্চ মাসের 12 তারিখ থেকে জরুরি অবস্থা চলছে। আমরা একজন মানুষের সঙ্গে এখানে বের হতে পারি না, এটা স্ট্রিক্টলি নিয়ন্ত্রণ করা হচ্ছে, এমনকি ফাইন করা হচ্ছে। মে মাসের 17 তারিখ পর্যন্ত আমাদের জরুরি অবস্থা চলছে, সরকার এটা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে এই দেশে মাত্র 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এরপর তারা এতটা প্রিকশনারি মেজার নিচ্ছে। আমাদের দেশে প্রতিদিন 450 করে শনাক্ত হচ্ছে, সেটা আসলে কিসের ভিত্তিতে? কারণ আমরা আসলে টেস্ট করছি মাত্র 2500 থেকে 3000, সেখানে যদি আপনি শতকরা হিসাব করেন তাহলে প্রচুর পরিমাণ কি আমরা করছি। তাহলে আমাদের তো আসলে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি বলে আমি মনে করি। আমি মনে করি এই লকডাউনটা আরো স্ট্রিক্টলি মেজার করা উচিত, যাতে করে আমাদের পরিস্থিতি আরো খারাপ না হয়। আমরা এখনো পর্যন্ত কিছুটা হলেও নিজেদেরকে রক্ষা করতে পেরেছি, যতটা ইউরোপ আমেরিকা ওরা যত লকডাউন করেছিল আমরা তার আগেই করেছি, আমার ধারণা, আমি বিশ্বাস করি। কিন্তু এখন যদি আমরা এইভাবে খুলে দিই আমি পরিস্থিতি দেখা যাবে, এটা নিয়ে আমার আসলে সত্যি আমার মনে হয় আমাদের সবারই চিন্তা করার বিষয় আছে। জি, ধন্যবাদ আমিনুল ইসলাম। আপনার কাছে আমরা আসবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। মহসিন কাজী, আপনার কাছে যে প্রশ্নটা আপনি এর আগে বলছিলেন যে শ্রমিকদের বিষয়ে আজও কিন্তু বেতনের দাবিতে গাজীপুরে বিক্ষোভ হয়েছে এবং এখনো কিন্তু 1.5 শতাধিকের বেশি কারখানা শ্রমিকদের বেতন দেয়নি। আসলে এই পরিস্থিতিতে আমরা করোনা মোকাবেলা কতদূর এগোবো বলে আপনার মনে হয়? আমি চট্টগ্রামের প্রেক্ষাপটটাই বলি। চট্টগ্রামে 38টি গার্মেন্টস কারখানা বেতন পরিশোধ করেনি, এর মধ্যে 22টি কারখানা হচ্ছে বিজিএমই এর আওতাভুক্ত। এবং আজকে আমরা সারা দেশবাসীর মতো আমরাও দেখেছি গাজীপুরে একটা ঘটনা ঘটেছে। আমরা আশঙ্কা করতেছি গত 16 তারিখের মধ্যে বেতন দেওয়ার কথা, আজকে 28 তারিখ পর্যন্ত বেতন দেওয়া হয়নি। এখন সামনে এই 38টা গার্মেন্টস চট্টগ্রামে কি করে, ওই 38টা গার্মেন্টের শ্রমিকরা, এটাও একটা দেখার বিষয়। এখন আপনি যখন ওনাদেরকে প্রণোদনা দেওয়া হয়েছিল বেতনের জন্য 5,000 কোটি টাকা, ওনাদেরকে সরকার সুযোগ সুবিধা সব কিছু দিচ্ছে,
কিন্তু ওনারা বেতন দিতে কেন গাফিলতি করছেন। এবং চট্টগ্রামের মতো সারা দেশের অন্যান্য কারখানা বা কেন এই পথে যাবেন, তারা কেন একেবারে সরকারের দেখিয়ে দেওয়া পথে হাঁটছেন না, এটা একেবারে একটা উদ্বেগজনক বিষয়। জি ধন্যবাদ মহসিন কাজী। আমরা যতটুকু জানি যে বাংলাদেশে প্রতি 10 লাখ মানুষের বিপরীতে 180টি জনের টেস্ট হচ্ছে এবং দক্ষিণ এশিয়া এটি বাংলাদেশের এই পরিসংখ্যানটি সর্বনিম্ন। আমরা যদি ভারতের পরিসংখ্যান দেখি সেখানে 10,291 জনের টেস্ট হয় এবং ভুটানে 11,369 জনের টেস্ট হয়। এটি ভুটানে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। এবং মালদ্বীপে 7,657 জনের টেস্ট হয় এবং যুক্তরাষ্ট্রে পরিসংখ্যান যদি আমরা আসি পশ্চিমা বিশ্বে, সেখানে যুক্তরাষ্ট্রে 12,167 জনের, স্পেনে 19,896 জনের প্রতি 10 লাখে এবং ইতালিতে 23,122 জনের, জার্মানিতে 20,629 জনের। তাহলে আমরা কমপক্ষে যদি 10 লাখ লোককে টেস্ট করি সেটা কয়েক মাস লাগার কথা। জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আমরা যে টেস্টের যে গতি সেটি সংক্রমণ দ্রুত শনাক্ত করা বা রোধ করা কিভাবে সম্ভব, যেখানে আমাদের 16 কোটি মানুষ রয়েছে এবং আমরা যদি 10 কোটি লোককেই যদি আমরা যদি সামনের দিনগুলোতে টেস্ট করাতে চাই সেটি কয়েক মাস লেগে যেতে পারে। আমরা এই প্রশ্নের উত্তরটি নেব, আমরা একটু বিরতিতে যেতে চাই। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আছি আমি ফখরুল ইসলাম এবং আছেন আরও 3 জন অতিথি। আমরা আলোচনা করছিলাম সারা দেশের খবরাখবর এবং গণমাধ্যমে উঠে আসা যেসব গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কোনোভাবেই থামছে না। 4% সুদে কৃষকদের ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ক্ষতির মুখে চিংড়ি শিল্প, 460 কোটি টাকার ক্রয় আদেশ বাতিল। এই নানান খবরাখবর নিয়ে আমরা আলোচনা করব। জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে আমার যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে আমরা প্রতি 10 লাখে এখন পর্যন্ত 180 জনের টেস্ট হচ্ছে, এটি দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন এবং পৃথিবীর যে পরিসংখ্যানগুলো আমরা সেটি বলেছি, যেখানে যুক্তরাষ্ট্রে 12,000 হচ্ছে এবং ভুটানে হচ্ছে 11,339। তাহলে এই পরিসংখ্যান বা এই গতি দিয়ে আমরা যদি 10 লাখেরও সামনের দিকে, এখন পর্যন্ত আমরা 50,000-এর কিছুটা বেশি হয়তো করতে পেরেছি, যদি 10 লাখ মানুষের টেস্ট করাতে চাইলে কয় মাস লেগে যাবে? আমরা কি সেই ক্ষেত্রে করোনা সংক্রমণ রোধ কিংবা দ্রুত যে এটি মোকাবেলা করা সেটি পারবো কিনা? নিশ্চয়ই পারবো না। আপনি যে পরিসংখ্যান দিলেন এটাই যথেষ্ট বোঝার জন্য যে আমরা কত পিছিয়ে আছি গোটা বিশ্ব থেকে, দক্ষিণ এশিয়া বলি, উন্নত দেশ, ইউরোপ, আমেরিকা সব মিলিয়ে। কিন্তু করোনা মহামারী মোকাবেলার অনেকগুলো দিক আছে, তার মধ্যে যেটি সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সারা বিশ্বের মহামারী বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, রোগতত্ত্ব বিশেষজ্ঞরা যেটি বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও যেটি বলছে, সেটি হচ্ছে টেস্ট, ট্রেস, ট্রিটমেন্ট। তার মানে হচ্ছে যারা আক্রান্ত হয়ে গেছে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা। সেটি নিয়ে আমরা অনেক কথা শুনছি, সরকার অনেক ব্যবস্থা করেছে, আমাদের সামর্থ্য অনুযায়ী সেটা করেছে, ঠিক আছে। কিন্তু টেস্ট করার যে বিষয়টি, যারা সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে গিয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার চিন্তা করছে, তারাও বলছে যে গণহারে পরীক্ষা করতে হবে, ইডিকারে পরীক্ষা করতে হবে। কেন? কারণ যারা আক্রান্ত এদেরকে আলাদা করে ফেলতে হবে বাকি মানুষকে বাঁচানোর জন্য এবং আক্রান্ত মানুষগুলোর চিকিৎসার জন্য। সেই পরীক্ষার জায়গায় আমরা যেখানে আছি অনেক পিছিয়ে, আমরা সংক্রমণের ঊর্ধ্বগতির দিকে আছি, এখনো আমরা পরীক্ষা ঠিক মতো করতে পারছি না, হার কম। এবং প্রতিদিন যে খবরগুলো আমরা গণমাধ্যমে দেখছি, আমাদের সামর্থ্য, পরীক্ষা করার সামর্থ্য, অনেক লাইন হচ্ছে, পরীক্ষার ফলাফল পরে পাচ্ছে, সময় মতো দিতে পারছে না, আমাদের টেস্ট কিট বলি, আমাদের ল্যাব বলি, আমাদের লোকজন, আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তারও সীমাবদ্ধতা আছে। কিন্তু এখানে আমরা যত পিছিয়ে পরীক্ষা করতে, তত বেশি এটা সংক্রমিত হয়ে যাওয়ার একটি আশঙ্কা থাকছে। আর সংক্রমিত হয়ে গেলে যে চাপটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর পড়বে, সেখানেও আমাদের সীমাবদ্ধতা আছে। ফলে পরীক্ষার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার সর্বোচ্চ সামর্থ্য, সেটি বাইরে থেকে কিট এনে হোক, গণস্বাস্থ্য যে বানিয়েছে এটা যদি অনুমোদিত হয়, সঠিক হয়, সেটি কাজে লাগিয়ে হোক, যে কোনো ভাবে আমাদের পরীক্ষার মাত্রা, পরীক্ষার হার বাড়াতে হবে। আর পরীক্ষার হার বাড়ানোর পাশাপাশি যেই ব্যবস্থাগুলো আমাদের চলছে, ঘরে থাকা, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব এবং বাইরে চলাফেরা না করা, প্রয়োজন ছাড়া, জরুরি প্রয়োজন ছাড়া, এগুলো আরো কঠোর করা দরকার। আর কিন্তু আপনি শুরু করেছিলেন যে কলকারখানা খোলা, গার্মেন্টস কর্মীরা বেতন পাচ্ছে না। হ্যাঁ, গার্মেন্টস কর্মীরা বেতন পাচ্ছে না, তারা বলে বলে ঢাকায় এসেছে, ঢাকা বাইরে গেছে, এখনো বিভিন্ন জায়গায় ছিল, আমরা আন্দোলন দেখছি।
এই ব্যাপারে কেন সরকার গার্মেন্টস মালিকদের উপরে চাপ তৈরি করছে না, কেন তারা এই কর্মীদেরকে বেতন দিচ্ছে না, কেন তারা এদেরকে হয়রানি করছে, কেন বলে আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে? সেখানে সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে গার্মেন্টস কর্মীদের যে পেটের জ্বালায় তারাই কাজগুলো করবে, তারা এই সংক্রমণের হুমকি, শঙ্কা, ভয় ভীতি এগুলো উপেক্ষা করবে। সেই জায়গায় গার্মেন্টস মালিকদের উপর একটা নিয়ন্ত্রণ সরকারের দরকার। সরকার গার্মেন্টস খাতে যে প্রণোদনা দিয়েছে সেটি কিন্তু গার্মেন্টস ব্যবসায়ীদেরকে ঋণ হিসেবে দিয়েছে কম সুদে, সেখানে কিন্তু কর্মচারীদের, কর্মীদের, শ্রমিকদের কিছু নাই। আমরা দেখছি উন্নত দেশগুলোতে তারা যে প্রণোদনা দিচ্ছে সেটি কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত যারা সাধারণ মানুষ, সাধারণ শ্রমিক, খেটে খাওয়া মানুষ, দিনে আনে খায়, করোনা ভাইরাসের কারণে যারা ঘরবন্দি, উপার্জন করতে পারছে না, না খেয়ে থাকবে, তাদের সরাসরি অর্থ সহায়তা দেওয়ার জন্য সরকার প্রণোদনা দিচ্ছে। আমরা ব্যবসায়ীদের দেব ঠিক আছে, কিন্তু মানুষগুলোকে তাকে বাঁচাতে হবে, শ্রমিকদেরকে, কর্মীদেরকে, তাদেরকে সরাসরি প্রণোদনার অর্থ ব্যবসায়ীদের মাধ্যমে হোক, সমিতির মাধ্যমে হোক, সরকারি ব্যবস্থা হোক, না দিলে পরে এই শ্রমিকগুলো কিন্তু আন্দোলন করবে, তাদের পেটের জ্বালায় তারা তখন সংক্রমণের হার বাড়াবে, ঝুঁকি বাড়াবে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সেখানে নিশ্চয়ই সরকার সরাসরি তাদেরকে সহায়তা করার চেষ্টা করবে, আমরা আশা করি। জি নাজমুল সাহেব, আমরা আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত আছেন অনেক দর্শক, এবং তাদের মধ্যে রনি রহমান, তিনি লিখেছেন ঢাকা শহরে প্রতিদিন আক্রান্ত বাড়ছে, এখন মোট আক্রান্তের 52% প্রতিদিন বাড়ছে, সব বন্ধ করে কারফিউ জরুরি, এই ধরনের কথা লিখেছেন। এবং প্রবাসীরা অনেকে যুক্ত হচ্ছেন, যখন 1000 টেস্ট হতো তখন ডায়াগনোসিস হচ্ছে 100, এখন টেস্ট করা হয় 3500, তখন ডায়াগনোসিস হয় 500, সব গরিব মানুষ ডায়াগনোসিস হবে মরার পরে। অনেকে আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হয়েছেন। দর্শক, আপনারাও চাইলে এখনই ফেসবুকে যুক্ত হতে পারেন আমাদের এবং আপনারাও আলোচনা অংশ নিতে পারেন। আমরা একটু জনাব আমিনুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে আমাদের দেশে যে বিষয়টা আমরা দেখছি যে 295 জন চিকিৎসক সহ 660 জন স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো জেলায়, কোনো না কোনো হসপিটালে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে, স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছে। সেই সতর্কতা কোনো ঘাটতি দেখছেন কিনা, বা বৈশ্বিক বাস্তবতা, আপনি তো ইউরোপে রয়েছেন, সেখানে আসলে চিকিৎসকরা আমরা দেখছি যে আক্রান্ত হয়েছে, তারা কি ধরনের ব্যবস্থা নিয়েছে, আমাদের কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে কি পুরো বিশ্ব জুড়ে যারা স্বাস্থ্য সেবার সাথে জড়িত আছে তারা তো ফ্রন্ট লাইনার। তো আপনি আমাদের এখানে, আমি যেখানে আছি এস্তোনিয়াতেও আসলে অনেক স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে, এমনকি মারাও গিয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে যদি চিন্তা করেন তাহলে আমাদের যে পরিমাণ স্বাস্থ্যকর্মী কিংবা ডাক্তার আছে সেই হিসাব যদি আপনি করেন, শতকরা হিসাব যদি করেন, তাহলে প্রচুর সংখ্যক ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী এর মাঝেই আক্রান্ত হয়ে গিয়েছে। তাহলে এটা কেন আক্রান্ত হলো? প্রথম দিকে আসলে আমরা সতর্ক ছিলাম না, আমাদের এই যেটা বলে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস সেটাও খুব একটা ছিল না, বা থাকলেও সেটা হয়তো অতটা স্ট্যান্ডার্ড ছিল না, যার কারণে এক ধরনের সমস্যা ছিল। সেটা এখন মিটেছে বা মিটতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে, কিন্তু কতটুকু মিটেছে গ্রাসরুট লেভেলে সেটা আমরা এখনো জানি না। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু ডাক্তাররা সেভাবে চিকিৎসা দিতে পারবে না, আর যদি তারা চিকিৎসা না দিতে পারে, ওই যে টেস্ট এবং ট্রিটমেন্টের কথা বলছেন, তাহলে সেটাও প্রপারলি হবে না। আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সে আজকে আসলে মিডিয়াতে অ্যাড্রেস করেছে অনেকদিন পর, কারণ সে নিজেই আসলে কোভিড আক্রান্ত ছিল। সে আজকে বলেছে যে ব্রিটেনের যে ন্যাশনাল হেলথ সার্ভিস আছে, এনএইচএস যেটা বলে না, সেখানে যারাই আক্রান্ত হচ্ছে কিংবা মারা যাচ্ছে তাদের জন্য আলাদা পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে। আমরা যতটা বাংলাদেশেও সেটা হয়েছে, সেটা কতটা স্পেসিফাইড কিভাবে দেওয়া হবে সেটা যেমন ক্লিয়ার করা উচিত, তেমনি ডাক্তারদের স্বাস্থ্য সেবা যারা দিচ্ছে তাদের সকলের আপনি প্রত্যেকটি ইকুইপমেন্ট গুলো আমার মনে হয় সরবরাহ করা উচিত। তবে বিশ্ব জুড়েই বলতে হচ্ছে যে এটার এক ধরনের স্বল্পতা আছে, সেটা আমেরিকায় বলেন, ইংল্যান্ডে বলেন, আমাদের বলেন বা বাংলাদেশে সেটা আছে। হয়তো সেটা আস্তে আস্তে মিটবে। যে কথাটা আমি বলছিলাম, আমার আসলে বলার যে বিষয়টা সেটা হচ্ছে কি, দেখুন আমাদের এখন যে আজকে, বিশেষ করে আজকে বা গতকাল থেকে আমরা দেখছি যে কিছু কিছু জিনিসগুলো করে দেওয়া হচ্ছে, অর্থনৈতিক খোলার মানে আমরা ওপেন করে দেওয়ার কথা বলছি, বা এক ধরনের সেফ এক্সিট রুটের কথা বলছি। একটা ব্যাপার কি, আমি ঠিক জানি না নিউজিল্যান্ড যেখানে ওরা করোনা ভাইরাসটা মোটামুটি যুদ্ধে অল্প জয়ী হয়ে গিয়েছে, ওদের এখানে একদম
এলিমিনেশন পর্যায়ে, সেখানে তাদের প্রধানমন্ত্রী আজ বলেছে যে পুরো সামার জুড়ে, নিউজিল্যান্ডে সেখানে অবশ্যই উইন্টার, কারণ কান্ট্রি, সেখানে ওরা বলেছে যে পুরো উইন্টার জুড়ে সোশ্যাল ডিস্টেন্সিং চলবে। অর্থাৎ ওরা করোনা যুদ্ধে প্রায় জয়ী হয়ে গেলেও সোশ্যাল ডিস্টেন্সিংটা বজায় থাকবে। ওরা হয়তো অল্প কিছু কিছুটা যেগুলো খুবই এসেনশিয়াল খুলতেই হবে সেগুলো খুলবে। কেন? কারণ তাদের ওখানে কোভিড শনাক্ত এখন করা যাচ্ছে, টেস্ট 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 তারা করছে, এবং যে একজন বা 10 জন রোগী তারা আছে একে তারা ট্রেসিং করতে হচ্ছে। আমাদেরকে তো ওই লেভেল পর্যন্ত যেতে হবে। তার আগে আপনি যদি করে দেন তাহলে তো এটা বাড়তেই থাকবে। এখন যে অবস্থাটা হচ্ছে আমাদের মধ্যে সকলেই, আমরা যেমন কথা বলছি এখানে, আপনি যেমন কার্ফিউর কথা বলছিলেন, আমি প্রায় 1 থেকে 2 মাস আগে বাংলাদেশ প্রতিদিনে একটা কলাম লিখেছিলাম যে বাংলাদেশে এক্ষুনি কার্ফিউ দেওয়া হয়নি। আমার তো মনে হয় এখনো কারফিউ জারি করা থাকা উচিত, কারণ আমাদের যে পরিমাণ জনসংখ্যা, তাতে এইদেরকে সবাইকে ঘরে যদি আপনাকে রাখতে হয় তখন আপনার কারফিউ দিয়ে রাখতে হবে। লোকজন তো নাহলে বের হবে, এভাবে বের হতে থাকলে আপনি কয়জনকে টেস্ট করতে পারবেন? আর বলছেন যে টেস্ট করার কথা, দেখুন আমাদের দেশে তো মরে যাওয়ার পর আমরা জানতে পারছি অনেকে যে তাদের করোনা হয়েছিল বা তারা কোভিড আক্রান্ত ছিল। তো এই যে মানুষটা মরে গেল সে তো ঘুরে ফিরে বেড়াচ্ছিল। তাহলে আমরা কি বুঝতে পারছি না যে আমাদের অনেকে, প্রায় 60 থেকে 70% মানুষ তারা অ্যাসিম্পটোম্যাটিক, তাদের হয়তো করোনা রোগ হবে কিন্তু তারা তো মনে আনন্দে ঘুরে বেড়াবে, কারণ তাদের তো এফেক্ট করছে না, কিন্তু সিমটমটা দেখা যাচ্ছে না তাদের মাঝে। কিন্তু যেটা হবে তাতে করে একটা প্রজন্ম নিশ্চিন্ত হয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, ইতালি লোম্বার্ডি শহরে একটা প্রজন্ম নিশ্চিন্ন হয়ে গেছে। প্রথম যে শহরটা ওদের নর্দার্ন ইতালিতে, প্রথম যে শহরটাতে আউটব্রেকটা হচ্ছিল, সেখানে একটা প্রজন্ম নাই হয়ে গিয়েছে। ওই প্রজন্মের কেউ আর বেঁচে নেই। তা আমরা কি দেখতে চাই? জি, ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম। আপনার কাছে আমরা ফিরবো। আমরা একটু জনাব মহসিন কাজী আপনার কাছে আসতে চাই যে বাংলাদেশে যে কথাটি বললেন জনাব আমিনুল ইসলাম, রাজধানী ঢাকায় সর্বোচ্চ সংখ্যক সংক্রমিত রোগী পাওয়া যাচ্ছে, অর্থাৎ 52% রোগী। আমাদের একজন দর্শকও ফেসবুকে লিখেছেন 50-এর বেশি শতকরায় রোগী হচ্ছে আক্রান্ত রোগী ঢাকা শহরে। সেক্ষেত্রে যে বিভিন্ন জেলা শহরগুলো রয়েছে সেগুলোতে ঘনবসতির কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই ক্ষেত্রে আসলে আমাদের যে সতর্কতা, সেইভাবে কি আমরা সতর্ক হতে পারছি কিনা, বা সতর্কতা বা প্রস্তুতি আমরা নিতে পেরেছি কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ। গত 1 মাসের যে চিত্র আমরা দেখছি, এই চিত্রে আমরা হতাশ। এটা সারা দেশবাসী হতাশ, সরকার পর্যন্ত হতাশ। সরকার, পুলিশ, সেনাবাহিনী এবং প্রশাসন যন্ত্র, ম্যাজিস্ট্রেট সব কিছু দিয়েও মানুষকে সামাজিক নিয়ন্ত্রণের ভিতরে আনতে পারতেছে না কোনো কিছুতে। মানুষ মনে হচ্ছে দিন দিন একেবারে একটা কিছু হয়ে যাচ্ছে, এটা একেবারে তামাশা দেখার মতো অবস্থা। যেমন এর মধ্যে আবার খুলে ফেললো গার্মেন্টস ফ্যাক্টরিগুলা। গার্মেন্টসে বলা হয়েছিল এই গার্মেন্টসের আশেপাশের লোকজন ওইখানে ডিউটি করবেন, যারা যেসব শ্রমিক গার্মেন্টসের আশেপাশে বসবাস করেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রাকে করে গ্রাম থেকে লোক আসতেছে। তো কিভাবে লকডাউন বলেন, এই সামাজিক দূরত্ব বলেন, এই খরাখরি বলেন, কিভাবে এগুলো মেনটেন হবে? কোনো কিছু মেনটেন হচ্ছে না। এবং যারা সচেতন তারাই ঘর থেকে বের হচ্ছে না একমাত্র। এবং আরেকটা জিনিস, আর একটা লকডাউন বলেন, এই খরাখরি বলেন, এটা মানবে। আমাদের তো মানুষ হচ্ছে নিম্নয়ের মানুষ বেশি, সবাই নেমে যাচ্ছে যার যার আয়ের জন্য, তার পেটের খিদা বেশি নিম্নয়ের মানুষের। এখন আপনি রাস্তায় নামবেন, দেখবেন একেবারে বাজারে যান, হুড়মুড়িয়ে ভিক্ষুকের দল নেমে যাচ্ছে। তারপরে দেখবেন এই নিম্নয়ের লোকজন ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকে রাস্তায়। তারপরে এখন ইফতারের আগে ইফতারের জন্য দাঁড়িয়ে থাকে। মানে কোনো কিছুতে সামাজিক বেষ্টনীর মধ্যে আনা যাচ্ছে না। এবং আমার মনে হচ্ছে এর আগে একজন দর্শকও বলেছেন এখানে আরও কড়াকড়ি আরোপ করা। এখন আরও কড়াকড়ি আরোপ করলে কিভাবে চলবে? একদিকে আমাদের পেটের খিদা, আরেকদিকে অর্থনৈতিক চাকা সচল রাখা, আরেকদিকে আমাদের এই করোনা থেকে মুক্তির উপায় মেনে চলা। এই ক্ষেত্রে তাহলে কি করা উচিত? আমি আশা করব আমরা সরকার এটা নিয়ে আরো সিরিয়াসলি ভাববেন। এটা
আমি মনে করি এইটার ক্ষেত্রে যেমন গার্মেন্টস খুলে দেওয়াটা, গার্মেন্টসের যেই লোক, যেই ওয়ার্কার, সে শুধু গার্মেন্টসে আসতেছে না, সে দোকানে যাচ্ছে, সে তার প্রতিবেশীর সাথে কথা বলতেছে, প্রতিবেশীর সাথে সে নির্দিষ্ট ইয়ার মধ্যে চলাফেরা করতেছে, তো ও তো নিরাপদ না। তো আমি কিভাবে খরাখরি আরোপ করব, কিভাবে লকডাউন করব, কিভাবে সামাজিক দূরত্ব মেনটেন করব? এখন তো একসাথে দুইটা চলতে পারে না। একদিকে আপনি কড়াকড়ি করবেন, আরেকদিকে গার্মেন্টস খুলে দেবেন, দুইটা একসাথে হতে পারে না। এটার জন্য একটা কিছু একেবারে কার্যকর সিদ্ধান্ত নিতে হবে, নাইলে আমাদেরকে যে নারায়ণগঞ্জের মতো পরিস্থিতিতে পড়তে হবে, গাজীপুরের মতো পরিস্থিতিতে পড়তে হবে, এটা একেবারে নির্দ্বিধায় বলা যায়। জি ধন্যবাদ। মাসুম আজকে ভাই, আপনি আপনি থাকুন, চট্টগ্রাম আমরা আসছি আপনার কাছে। আমরা একটু কিছু তথ্য দিয়ে রাখি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সারা দেশে ঢাকা শহরকে বলা হয় সবচেয়ে করোনা আক্রান্তের সবচেয়ে বড় হটস্পট, এবং সারা দেশে যে আক্রান্ত আজকে এখন পর্যন্ত 5,913 জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় হয়েছেন 2,548 জন, এবং নারায়ণগঞ্জে 625, গাজীপুরে 308 জন, কিশোরগঞ্জে 183 জন, নরসিংদীতে 142 জন এবং ময়মনসিংহে 92 জন, গোপালগঞ্জে 49 জন, মুন্সিগঞ্জে 72 জন, চট্টগ্রামে 48, হবিগঞ্জে 47 এবং জামালপুরে 45। এই ছিল মোটামুটি যে গুরুত্বপূর্ণ জেলাগুলো রয়েছে যেগুলোতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা, সেই জেলাগুলোর তথ্য আমরা দিলাম আপনাদেরকে। এবং আরও একটি বিষয় বলতে চাই যে বৈশ্বিক যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 30 লাখের বেশি সারা বিশ্বে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে 2 লাখেরও বেশি, 2,09,132 জন, এবং সুস্থ হয়েছেন 8,95,000। এবং যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত গত কয়েক ঘন্টায় মোট মৃতের সংখ্যা 726 জন, এবং স্পেনে 331 জন, ইতালিতে 333 জন, এবং এখন পর্যন্ত ইরানে 96 জন, এবং যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন 56,000 মানুষ। তো এই ছিল মোটামুটি বৈশ্বিক পরিস্থিতি আমার হাতে থাকা। আমরা একটু জনাব নাজমুল আশরাফ আপনার কাছে আসতে চাই। আমাদের দেখছি যে আজকে খুব উদ্বেগজনক হারে সিঙ্গাপুরে এখন পর্যন্ত 14,000-এর মতো আক্রান্ত হয়েছে, সেখানে বাংলাদেশি রয়েছে 6,000-এর বেশি, অর্থাৎ সিঙ্গাপুরের প্রায় 44% আক্রান্ত বাংলাদেশি। সেখানে বলা হচ্ছে যে তারা সেখানে খুব গিঞ্জি পরিবেশে গাদাগাদি করে থাকতে হয়, যার কারণে আসলে এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। খুবই উদ্বেগজনক হারেই কিন্তু আমাদের প্রবাসীরা আক্রান্ত হচ্ছে, যেটা বাংলাদেশের পরিসংখ্যান থেকেও ছাড়িয়ে গেছে। এই ক্ষেত্রে আসলে কি ধরনের উদ্যোগ সরকার নিতে পারে কিংবা আমাদের দূতাবাসগুলো নিতে পারে বলে মনে করেন? আসলে সিঙ্গাপুর অনেক উন্নত দেশ বাংলাদেশের তুলনায়, কিন্তু যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশি যারা থাকেন সেখানে, তারা যেহেতু গাদাগাদি করে থাকেন, সামাজিক দূরত্ব, শারীরিক দূরত্ব মানেন না, স্বাস্থ্যবিধি মানেন না, সেই কারণে তারা বেশি আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে এখন যে পরিমাণ মানুষ আক্রান্ত হয়েছে বা মারা গেছে, সেটি যখন প্রায় শূন্যের কোটায় ছিল, তখন কিন্তু আমরা বিভিন্ন দেশে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা শুনতাম। সেটি আমেরিকার মতো দেশেও বাংলাদেশি কিন্তু অনেক মারা গেছে। কিন্তু ওই দেশের সরকার যেই ব্যবস্থা করেছে, তার মধ্যে থেকেও যদি মারা যায় তাহলে করার নেই, সেটি নিশ্চয়ই আমাদের যে কম ভালো ব্যবস্থা না। কিন্তু আমাদের প্রবাসীরা ভিন্ন বাস্তবতায় থাকার কারণে যদি বেশি আক্রান্ত হয়ে থাকে, তাহলে ওই দেশের সরকারকে আমাদের দেশের যে দূতাবাস আছে সেখানে তারা দৃষ্টি আকর্ষণ করতে পারে, বা আমাদের দূতাবাসের মাধ্যমে আমাদের সরকার বাড়তি সহায়তা দিতে পারে, তাহলে হয়তো তারা আক্রান্তের হাত থেকে কমে আসবে। কিন্তু যে বিতর্ক শুরু থেকে বলছিলেন আপনি যে অর্থনীতি এবং মহামারী, এই দুটোর মধ্যে যদি আপনি বেছে নিতে চান, এই মুহূর্তে সারা বিশ্বে এটা নিয়ে বিতর্কও আছে। আমেরিকার মতো দেশেও কিন্তু অর্থনীতি মরে যাচ্ছে, অর্থনীতিকে বাঁচাতে হবে, ব্যবসা বাণিজ্য বাঁচাতে হবে, মানুষের কর্মসংস্থান করতে হবে, এটি নিয়ে একটা বিতর্ক আছে। যারা এইসব ঝুঁকি না মেনে রাস্তায় নেমে বিক্ষোভ পর্যন্ত শুরু করে দিয়েছে। আবার আরেকটা পক্ষ, বিশেষজ্ঞ যারা আছে, তারা বলছেন যে মানব সম্পদ, মানুষ জীবন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি মানুষ না বাঁচালে, মানব সম্পদ রক্ষা না করতে পারলে আপনি অর্থনীতি রক্ষা করতে কি করে, দেশ রক্ষা করতে কি করে? ফলে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আপনাকে মানুষের উপরে, মানুষের জীবনের উপরে, জনসম্পদের উপরে। কিন্তু এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য তো আমার কিছু না কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড করতে হবে। আমার উৎপাদন, আমার পণ্য সরবরাহ, আরো যা যা কিছু দরকার হয়, একেবারে জরুরি, একেবারে গুরুত্বপূর্ণ, সেগুলো আপনি চালু রাখবেন। এখন আমাদের অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে নিঃসন্দেহে, কিন্তু সেই জন্য এই মুহূর্তে মানুষ বিপন্ন করে বা পোশাক উৎপাদক নিশ্চয়ই এখন জীবন বাঁচানোর মতো এরকম জরুরি কোনো উপকরণ না। এবং আমরা এটাও জানি, আমরা যাদের কাজ করে দিই
ইউরোপ আমেরিকা, সেই বিক্রেতারা কিন্তু এই মুহূর্তে তাদের আদেশ স্থগিত রেখেছেন, বাতিল করছেন, বা এই মুহূর্তে তাদের হাতে তেমন কোনো কাজ নাই। যেটুকু কাজ আছে সেটুকু নিশ্চয়ই জরুরি ভিত্তিতে এখন না করলেও হয়। কিন্তু গার্মেন্টস চালু করার কারণে, শ্রমিকদের সমাবেশের কারণে আমাদের সংক্রমণের ঝুঁকি যে হারে বাড়ছে, এইটা নিশ্চয়ই ব্যবসায়ীরাও বুঝবেন, সরকারও বুঝবেন। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যেহেতু পোশাক খাত অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতির জন্য, আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য, আমাদের প্রবৃদ্ধির জন্য, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের জন্য, আর সেই জন্য সরকার মনে হয় এখানে কিছু বলতে চায় না। কেন? এটা কি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে তারা ভাববে না, সরকার ভাববে না? আমরা শুনতে দেখেছি সরকার বলে দিয়েছে যে পোশাক খাতের মালিকরা, সমিতি, সংগঠন আছে, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে, এবং তাদের সিদ্ধান্তের কারণে অনেক কিছু আমরা করতে দেখলাম। সেখানে কেন সরকারি আদেশ বহাল হবে না? বা পোশাক মালিকরা দেশেরই মানুষ, তারা এই দেশেরই ব্যবসায়ী, এই দেশের মানুষের শ্রম নিয়েই তারা ব্যবসা করছেন, তারা কেন স্বার্থ? আমি এই জায়গাটায় কেন আসছে না, সরকার কেন করছে না, বা পোশাক ব্যবসায়ীরা কেন আরো দায়িত্বশীল হচ্ছে না, এটা আমি বুঝতে পারছি না। আপনি এখন অর্থনীতি বাঁচাতে গিয়ে যদি আপনার লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয় এবং মারা যায়, সেটি নিশ্চয়ই আপনার অর্থনীতি ব্যবসার জন্য ভালো কিছু হয়। জি, ধন্যবাদ নাজমুল আসফ। আমরা একটু জনাব আমিনুল ইসলাম আপনার কাছে আসতে চাই যে আমরা একটি খবর দেখলাম আজকে, সিঙ্গাপুর ভিত্তিক একটি গবেষক দল বলেছেন মে মাসের মধ্যে 97% করোনা ভাইরাস নির্মূল হবে বাংলাদেশে, 15 জুলাইয়ের মধ্যে সেটা শতভাগ নির্মূল হবে, এবং 8 ডিসেম্বর সারা বিশ্ব থেকে নির্মূল হওয়ার একটি সম্ভাবনা তারা দেখছেন। আসলে এটি আসলে কতটা আশার আলো দেখায় আমাদেরকে, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে এই রিপোর্টটি আমিও দেখেছি, গবেষণা রিপোর্টটি। আমি আসলে কি, আমরা যখন গবেষণা করি আমাদের কিন্তু গবেষণা পদ্ধতি দেখতে হয়, মেথোডোলজি দেখতে হয়। আমি মেথোডোলজিটা দেখেছি এবং দেখে আমার কাছে মনে হয়নি যে এটা রিলায়েবল, যেটা রিলায়েবল নয়, এবং আমার মনে হয় না ভ্যালিড ইন এ ওয়ে। কারণ যে ট্রেন্ডটা ওরা দেখিয়েছে সেটা দেখে মনে হয় না যে মে মাসের মাঝে আমাদের আমাদের দেশ থেকে করোনা ভাইরাস ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। হাউএভার এর আগে এরকম আরো অনেক রিপোর্ট ছিল যে সামারের সময় গরম বেশি হলে হয়তো কোভিড চলে যাবে। সেটা তো হচ্ছে না, কারণ ভাইরাস তো আসলে তার রূপ বদলাচ্ছে। সেটা একটা ব্যাপার। আমি আসলে একটা ব্যাপার এখানে বলতে চাই, দেখুন যেহেতু মডেল আসতে পারে যে কোনো ধরনের, এখন কারণ যেহেতু ভাইরাসটা তো আসলে একদমই অপরিচিত, আমরা তো জানি না এটার আসলে ভালো গবেষণা করা হয়নি, সুতরাং সে তার রূপ বদলাচ্ছে। তার ভ্যাকসিন কবে হবে, 2 মাস পরে হবে, না 2 মাস পরে হচ্ছে, নাকি 12 মাস 15 মাস পরে হবে, সেটা আলোচনার বিষয়। সেটা যারা এই নিয়ে গবেষণা করতে, বিজ্ঞানীরা যারা গবেষণা করছে, ডাক্তার গবেষণা করতে করুক। এখন আমাদের যে ব্যাপারটা, বিশেষ করে আমাদের যারা রাষ্ট্র চালাক, আমাদের বাংলাদেশ কিংবা পুরো পৃথিবীর প্রেক্ষিতে, তাদের আসলে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমরা কাদের কথা শুনবো। আমরা ব্যবসায়ীদের কথা শুনবো, নাকি আমরা ডক্টরদের কথা শুনবো, এপিডিমিওলজিস্টদের কথা শুনবো? কারণ কি, দেখুন এখানে যারা এইটা নিয়ে কাজ করে তাদের কথা শোনাটাই বোধহয় ভালো হবে। আমেরিকার কথা বলছিলেন উনি, এখানে এখন আমেরিকা তো ডক্টর কিংবা গবেষকদের সাথে যারা ফাইন্যান্স সাথে রিলেটেড, তাদের পুরো পৃথিবী ব্যাপী চলছে। তবে আমি নিতান্তই সমাজ বিজ্ঞানের শিক্ষক, সমাজ বিজ্ঞানের ছাত্র। আমি তো আমার একটা দৃষ্টিভঙ্গি বলতে চাচ্ছি, দৃষ্টিভঙ্গি এমন যে কি, আমার একটা সময় এসে জনাব আমিনুল ইসলাম, আমাদের একটু সংক্ষেপে যদি বলেন, আর 20 সেকেন্ডের মধ্যে যদি শেষ করেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। ব্যাপারটা হয়ে যাবে কি, জেনারেশন কনফ্লিক্ট। বিশেষ করে হবে কি, এল্ডার জেনারেশনকে আমরা শেষ পর্যন্ত মেরে ফেলতে চাচ্ছি, কারণ ইয়াঙ্গার জেনারেশনটা খুব বেশি এফেক্ট হলেও তারা বেঁচে থাকছে। মূলত জেনারেশনরাই আসলে এফেক্ট হচ্ছে এবং মারা। তো আমরা কি তাকে কম্প্রোমাইজ করব? কারণ আমাদের এল্ডার জেনারেশন সিটিজেনদের দরকার, নাকি আমরা চাইবো হচ্ছে যে তাদেরকে বাঁচিয়ে রাখতে, তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিকে। আমরা একটা সময় হয়তো আমাদেরকে এই বিষয়ে ভাবতে হবে। ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম, আপনি থাকুন আমাদের সঙ্গে। এবং জনাব মহসিন কাজী, আপনার কাছে আসতে চাই, একদম সংক্ষেপে যদি বলেন, এখন ক্ষতির মুখে পড়ছে বিভিন্ন শিল্প, এবং অনেকের ক্রয়াদেশও বাতিল হয়েছে, পোশাক শিল্প হয়েছে, মৎস্য যারা শিল্প রয়েছে সেখানেও হয়েছে, এবং স্কুল কলেজ সেপ্টেম্বরের আগে প্রধানমন্ত্রী বলেছেন যে যদি অব্যাহতভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে খুলবেন না। এটি তো নিশ্চয়ই একটি ইতিবাচক বিষয়, এবং অর্থনীতির জন্য আসলে আমরা খুবই ক্ষতির মুখে যাচ্ছি। কি বলবেন শেষ কথা আপনি? আপনি জানেন অর্থনীতিতে অবশ্যই একটা অশনি সংকেত। আপনি গার্মেন্টস থেকে শুরু করে আপনি মৎস্য খাত,
একেবারে প্রাণী সম্পদ খাত, তারপরে আপনি বলেন বিজনেস। এই রমজান মাস চলতেছে, এই রমজান মাস হচ্ছে আমাদের ব্যবসায়ীদের একেবারে একেবারে বিশাল একটা আয়ের একটা মৌসুম। এই রমজান মাসে এখন মার্কেট খুলবে কিনা এটাও বলা যাচ্ছে না। আমি চট্টগ্রাম চেম্বারের একটা পরিসংখ্যান দিয়ে বলছি, চট্টগ্রামে এই ঈদের মৌসুমের বাজারটা হচ্ছে প্রায় 37,000 কোটি টাকার। এবং এই অবস্থায় যেই অশনি সংকেত দেখছেন ব্যবসায়ীরা, একেবারে চোখ মুখে অন্ধকার। আপনি চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার হচ্ছে টেরি বাজার, এখানে 2 শতাধিক মার্কেট আছে, প্রায় 2,000 আমাদের শেষ পাইকার করতে আছে। হবে, জনাব, তারপর আপনার মহসিন কাজী, চট্টগ্রাম শহরে আমাদের শেষ করতে হবে। আপনি যদি 20 সেকেন্ডের মধ্যে শেষ করেন। দুশ্চিন্তার মধ্যে আছে, জি, ধন্যবাদ মহসিন সবাই কাজী। দুশ্চিন্তার মধ্যে আছে। এই জনাব নাজমুল আশরাফ, আমি 20 সেকেন্ডে আপনার কাছে 20 সেকেন্ডের জন্য আসতে চাই এবং জানতে চাই যে পোশাক কারখানাগুলো খুলেছে এবং অনেক অসতর্কভাবে রাস্তায় চলাফেরা করছেন শ্রমিকরা, এবং বিকেল 4টা পর্যন্ত পাড়া মহল্লার যেসব দোকানপাট রয়েছে সেগুলো খোলার কথা বলা হয়েছে এবং সীমিত পরিসরে খোলা হবে। এই ক্ষেত্রে আসলে আমাদের আর কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত, প্রস্তুতি নেওয়া উচিত, যদি 20 সেকেন্ডে এক কথায় বলেন আপনি। আমি 2টা লাইন বলবো। এক হচ্ছে যে অর্থনীতি, যে মানুষ বড়, জীবন বড়, দেশ বড়। দেশ বাঁচলে, মানুষ বাঁচলে অর্থনীতি পুনরুদ্ধার করা যাবে। অর্থনীতি সহ আরো যেসব বিষয় আক্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটি শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বে হচ্ছে। ফলে আমরা ওভাবেই চলবো। আরেকটা বিষয়, যে গবেষণার কথা বলছিলেন না, এই করোনা ভাইরাসের চিকিৎসা বলেন কতদিন থাকবে, দ্বিতীয় দফায় আসবে কিনা, এগুলো নিয়ে সারা বিশ্বে অসংখ্য অনেক ধন্যবাদ রকমের- জনাব নাজমুল আশরাফ এবং আমিনুল ইসলাম এবং মহসিন কাজী, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, উপসর্গ ছাড়াও আক্রান্ত হচ্ছেন করোনায়, ঘটছে মৃত্যু। আপনার অসতর্কতায় ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনি, আপনার পরিবার। তাই সময় থাকতে এখনই সতর্ক হন, ঘরে থাকুন, সবাইকে নিয়ে বাঁচুন। শুভরাত্রি।